নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিগত দিনগুলোতেই আমার অনুষ্ঠান দেখে যারা কমেন্ট করেছেন এবং অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, অনেকেই সঙ্গে থেকেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকেরও আপনাদের কাছে বিশেষ করে আবেদন রাখি, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নিরপেক্ষভাবে আমি আপনাদের সামনে অনুষ্ঠান নিয়ে আসি, কোনো দলের হয়ে আমি কথা বলি না। মানুষ হয়ে এসেছি পৃথিবীতে কিছু সত্য কথা বলার জন্য এবং আপনাদের সাথে সহমত পোষণ করার জন্য এবং আপনাদের মন্তব্য নেওয়ার জন্য। এবং আজ আছি, হয়তো কাল থাকবো না, তবু পৃথিবীতে কিছু করেছি এবং কিছু মানুষের খোঁজখবর নিয়েছি এবং সমাজতন্ত্র কাজ করেছি, এটা নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো, সেই হিসাবেই এই অনুষ্ঠান করা। আমরা কোনো, বিশেষ করে আমি কোনো বড় চ্যানেল নয়, বড় ইউটিউবার নয়, শুধু মানুষের সাথে থাকার এবং সমাজের একটি কাজ হিসাবে এটাকে বেছে নিয়েছি। তাই আপনাদের সামনে আসি। ভুল ত্রুটি আপনারাই ধরিয়ে দেবেন এবং আপনারাই ভুল করলে প্রতিবাদ করবেন। সবার কাছে ভুল করলে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নেব। কিন্তু সবাইকে সচেতন বা কিছু প্রশ্ন তুলে ধরার জন্যই আপনাদের সমাজতন্ত্র, আপনাদের কাছে এই অনুষ্ঠান করা। তাই আপনাদের সমর্থন না থাকলে এগোতে পারবো না। তাই আপনারা পাশে থাকবেন, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আজকের অনুষ্ঠান, সত্যি কি তৃণমূল সরকারের সবাই চোর ছিল? প্রশ্নটা এটা। এখানে যে তৃণমূল সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালে, সবাই কি চোর ছিল? কারণ আজকের অলিতে গলিতে যেখানেই যাই, অনেকেই দেখি চোর চোর শব্দটা করে ধ্বনি দেয় এবং অনেকের দিকে আঙুল তুলে বলে চোর। কিন্তু আমরা কি দেখতে পেলাম, বা আমাদের মতন ইউটিউবাররা যারা খবর কালেকশন করি তারা কি দেখতে পেলাম, সেটাও কিন্তু দেখছি। 2011 পূর্বে যিনি বাংলার নেত্রী হয়ে ওঠেন এবং মানুষের সমর্থন পেয়ে যিনি বাংলার মসনদ একদিন দখল করেন 2011 সালে, তার প্রতি মানুষের কতটা শ্রদ্ধা ভক্তি, এবং যতদিন এই সরকার পরিবর্তন হয়নি, মানে তার রেজাল্ট ধরুন 12টা বাজেনি, তার আগে অবধি মানুষের কণ্ঠস্বর, মানুষের কথাবার্তা, মানুষের মতামত আমরা কিন্তু শুনেছি। দুপুর গড়ায়নি, বেলা 10টার সময় বলছেন মমতা ব্যানার্জি জিতবে, ওনার মতো নেত্রী হয় না, এত প্রকল্প দিচ্ছেন, এইসব কথাগুলো যারা বলেছেন, আজকে সেই মানুষগুলো কিন্তু আঙ্গুল তুলে বলছে মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জির ভাইপো চোর। এটা কিন্তু আমরা দেখেছি। তাই আপনাদের সামনে এই অনুষ্ঠানটি আজকে করছি। দেখুন, মমতা ব্যানার্জি চোর কিনা, আপনাদের থেকে কি চুরি করেছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। এবং দুর্নীতি তো অবশ্যই হয়েছে অনেক কিছুতে, এটা আমি নিজেই স্বীকার করি। কিন্তু একটা কথা, তিনি কিন্তু সমাজে বহু ভালো কাজও করে গেছেন। তার জন্য তাকে জাপানের মতো বিশ্ববিদ্যালয়ে ডেকে পুরস্কারও দিয়েছে, যা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী হয়তো সেই পুরস্কার পায়নি। একটা প্রান্তিক গ্রাম অঞ্চলে যখন কোনো মেয়ের বিয়ে হয়ে যেত, এই 14, 13, 12, 16 বছর বয়সে, আর্থিক অভাবে লেখাপড়া করাতে পারতো না, সেই সমাজতান্ত্রিক কাজগুলো কিন্তু প্রায় উঠে গেছিল। কারণ মমতা ব্যানার্জি শিক্ষায় হয়তো দুর্নীতি করেছেন, কিন্তু শিক্ষার পিছনে প্রচুর অর্থ ব্যয় করেছেন, যেরকম কন্যাশ্রী দিয়ে এবং স্কলারশিপ দিয়ে স্কুলে বই খাতা, যাতে বাচ্চারা স্কুলে যায় তার জন্য মিড ডে মিল এবং জুতো, ব্যাগ, বই খাতা, এগুলো কিন্তু তিনি দিয়েছেন, এটা ঠিক। তার সাথে সাথে 9-এ উঠলে নতুন সাইকেল, যাতে সে গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা 5 কিলো 10 কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন, সেটা যাতে না করতে হয়, তাকে যাতে একটি সাইকেল চালিয়ে যেতে পারেন, এই ধরনের প্রকল্প অনেক কিছুই করে গেছেন। সেই প্রকল্পগুলোর কথা বলতে গেলে যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, এরকম বহু প্রকল্প করেছেন। তো সেই প্রকল্পগুলো কিন্তু উনি কিন্তু তখন জাত পাত, ধর্ম এবং কে জিএসটি দিচ্ছে, কার কতটা জমি, কার কতটা বাড়ি, কে ছাদের বাড়ি আছে, কার নেই, এগুলো হয়তো না দেখেই সবার জন্য দিয়েছেন। এটা হয়তো ওনার অপরাধ, হয়তো মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। কিন্তু আমার কথা হচ্ছে একটাই, তখন কেন মানুষ প্রতিবাদ করলো না যে ওই বড় লোকটা কেন পাবে? সেটাও তো করতে পারতো। তাহলে আমরা কি একাংশে দায়ী নই? আমরা সেগুলো ভোগ করেছি। আজকের আমরা ভোগ করেছি, আমরা নিয়েছি, বিজেপি নেতা নেত্রী কর্মীদের বাড়িতেও নিয়েছেন, তখন আপনারা প্রতিবাদ করেননি। তখন সমাদরে নিয়েছেন সরকারি প্রকল্প, ওটা কি মমতা ব্যানার্জির বাবার টাকা? কেন নেব না, ওটা আমাদেরই ট্যাক্সের টাকা, নিয়েছেন, তখন আপনারা প্রতিবাদ করেননি। আর এখন বলছেন
এ পাবে কেন, ও পাবে কেন, সে পাবে কেন, যে উপযুক্ত সে পাবে, এরকম নানা রকম। এই উপযুক্ত পেতে গিয়ে দেখা যাচ্ছে যে এমন কিছু আপনাদের নমুনা নিয়ে এসছেন ফর্মে যে হয়তো 80% লোকই বাদ চলে যাবে। আমার চোখে দেখা একই ফ্যামিলিতে 2-3 ভাই থাকে, বড় কষ্টে দিন কাটে, লোকের থেকে ইন্টারেস্টে নিয়ে বসে আছে, মাস গেলে হয়তো টোটাল ফ্যামিলিতে মিলিয়ে 50,000 টাকা ইনকাম নেই, কিন্তু 16 ঘন্টা কাজ করে একটি গেঞ্জির কারখানা বাড়িতে, বৃদ্ধ বাবা মা সব ভাই বোনরা মিলিয়ে কাজ করছে, আবার একটা জিএসটি ফাইল করে রেখে দিয়েছে। কেন? ওই কারখানাটা চালাতে যাদের লোন নিতে পারে, কারণ এমনি মানুষের থেকে সুদে টাকা নিতে গেলে 10% গুনতে হয়, নিচ্ছেও। এবার সেই ফ্যামিলিটা যখন তার বউ আবেদন করবে, তো তার স্বামীর নামে জিএসটি ফাইলটা রয়েছে। জিএসটি ফাইলটা এই কারণে না, সে কিন্তু করদাতার মধ্যে পড়ে না, কিন্তু আজকাল লোন নিতে গেলে জিএসটি ফাইল লাগে, তাই করেছেন। তাহলে তার কি হবে? সেগুলো কিন্তু মানবিক দিক দেখে এই সরকার দেখছে না। এবং আজকের পশ্চিমবাংলার বুকে হাহাকার লেগে গেছে, যত মানুষ কর্মহীন হয়েছে। এরা এই সরকারটা যখন প্রতিষ্ঠিত হয়নি, নতুন সরকার, তার আগে কি বলেছেন? সকল মানুষের স্বার্থে নতুন সরকার, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস। মানুষের মনে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু বিশ্বাস উঠে যাচ্ছে, কারণ মিডিয়া সরকার বিরোধী কথা বলবে না, সে ব্যবস্থাপনা রয়েছে। প্রশাসনকে আগে আঙুল তুলে যারা বিরোধী ছিলেন তারা বলেছেন এখানে প্রশাসন হচ্ছে দলদাসে পরিণত হয়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সরকার গড়তে না গড়তেই প্রশাসন দলদাসে পরিণত হয়ে গেছে। এবং তো আমরা কেন, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটা আশা করেনি। তৃণমূলের দিকে অনেকেই আঙুল তুলে চোর চোর বলছেন। আমরা দেখেছি যে বিহারে বিজেপির জোট সরকার থাকাকালীনই কনস্টেবল চাকরিতে দুর্নীতি হয়েছে। ভারতবর্ষব্যাপী নিট পরীক্ষা ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছে, তারা রাস্তায় নেমে এসে আন্দোলন চলছে। এইটা কি দুর্নীতি নয়? এবং যে মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে এই রামদেব বাবার মতন লোকরা বলেছিলেন যে 40 টাকায় পেট্রোল দেবে, মূল্যবৃদ্ধি হ্রাস পাবে, অর্থনীতি ডেভেলপ হবে, কোথায়? সবটাই তো উল্টো হলো। যারা আজকে রামকে প্রতিষ্ঠিত করে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, আর অন্য একটি দলের প্রতি আঙুল তুলে চোর চোর চোর, এখন চোর এটা একটা মানে কি বলবো, হবিতে পরিণত হয়ে গেছে। তা চোর চোর বলার আগে এটাও তো আমরা দেখছি যে মানুষ তখন কিন্তু অনেক পরিষেবা পেয়েছে, সেই পরিষেবার থেকে কিন্তু এখন মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে, মানুষের কর্মসংস্থান চলে যাচ্ছে। কটা স্কুল করব, কটা বিশ্ববিদ্যালয় বানাবো, কটা ইন্ডাস্ট্রিয়াল নিয়ে আসবো, কটা চাকরি দেবো, কিভাবে মানুষ রাজ্যটাকে ডেভেলপ করবো, অর্থনৈতিক চাঙ্গা করব, সেই জায়গায় নেই। আজকের কথায় কথায় বিজেপি কর্মীরা বলছেন যে মমতা ব্যানার্জিকে তার ভাইপোকে নিয়ে বাংলাদেশ চলে যাওয়া হোক। তো মমতা ব্যানার্জির দেশ কি বাংলাদেশ? বিজেপির বহু বিধায়ক আছেন যারা বাংলাদেশ থেকে এসছেন, 30 বছর বয়স হয়নি তাদেরকে বলছেন না। এবং বহু বৈধ ভোটার যারা এই দেশে জন্ম, তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে। সেটা কি? সেটা দুর্নীতি না কুনীতি না সরকারের ফল্ট না ইলেকশন কমিশনারের ভুল? আমি এটা বলতে চাই না, কিন্তু মানুষ তো সমস্যায় পড়েছে। যে ছেলেটা চাকরি করে, সরকারি চাকরি করে, তারও নাম ভোটার লিস্টে নেই, এরকমও আছে। আপনারা দেখেছেন অ্যাডজুডিকেশনে নাম ছিল যিনি আমাদের ওয়ার্ল্ড কাপে এনে দিয়েছেন মহিলা ক্রিকেটার, তারও নাম। এরকম বহু বহু প্রতিষ্ঠিত, সমাজের প্রতিষ্ঠিত নাম, অমর্ত্য সেনের নাম পর্যন্ত, এরকম বহু ব্যক্তির। তাহলে ইলেকশন কমিশনার কি সঠিক কাজ করেছে? সেটা কি দুর্নীতি নয়? কেন মানুষ আজকে এত হয়রানি হবে? আমি যদি কোনো সরকার পরিচালিত বা তার কাজে যদি আমার জীবনযাত্রা এতটা হয়রানি হয়, সেটা কি আমার দুর্ভোগ না? সেই সরকারকে আমাকে তাহলে সুব্যবস্থা করে দিতে পারলো? আমরা একবারও চিন্তা করবো না, আমরা শুধু ওই যার ক্ষমতা বেশি সেদিকে ঝুঁকে পড়বো আর জয় শ্রীরাম করবো, কিন্তু আমার ভূত ভবিষ্যৎ, আমার জেনারেশনের কথা ভাববো না। সেটা কি? সেটার কোনো সুকর্ম, সুফল বা ডেভেলপ হলো কি? একবার চিন্তাধারা করবো না? এবং প্রত্যেকটা বিজেপি নেতা নেত্রী কর্মীর মুখে, হ্যাঁ শুনেছি দুর্নীতি হয়েছে তৃণমূল আমলে, কিন্তু মমতা ব্যানার্জি কাজ করেছেন। আজকে যখন তার সরকার চলে গেছেন, তখন তারাই বলছে কিচ্ছু করেনি, বাংলার জন্য কিছু করেনি, বাংলাটাকে লুটে পুটে খেয়েছে। কিন্তু তাদের কাছে প্রমাণ দিতে পারবে না যে বাংলাটাকে লুটে খেয়েছে। কোথায় তারা মমতা ব্যানার্জি কোথা থেকে চুরি করেছে, এরকম কিন্তু কোনো উদাহরণ দেখাতে পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী খুদ বর্তমান মুখ্যমন্ত্রীর নামে বলেছেন, এবং তাদের পার্টি অফিস থেকে পর্দা গিয়ে তাদের নারদা সারদা এইসব কেলেঙ্কারি দেখিয়েছেন। এটা আমার কথা নয়। আজকে হয়তো কোনো অন্ধভক্তরা শুনলে গালাগালি করবেন, রেগে যাবেন,
কিন্তু আপনারাই তো দেখিয়েছেন, আপনাদের দেখানো। একটা জিনিস জানবেন, যত বড় ক্ষমতাশালী হন না কেন, ক্ষমতার বলে ইলেকশন কমিশনার, প্রশাসন, সংবাদ মাধ্যম সবাইকে কিনে রাখা যায়, কিন্তু সেই ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখা যায় না। যত মজবুত ওয়ালি হোক না কেন, তাতেও কিন্তু একসময় শ্যাতলা জড়ায়, এটা ভাববেন। তার একটা জলজান্ত উদাহরণ দিই। যখন বামফ্রন্ট সরকার 34 বছর রাজত্ব করার পরে চলে যায়, কিন্তু সেই 2011তেও বহু মানুষের মুখে চর্চিত ছিল 100 বছরও এখান থেকে সিপিএমকে সরাতে পারবে না কেউ, সিপিএম বামফ্রন্ট সরকারকে কেউ সরাতে পারবে না। তিনিও কিন্তু সরে গেছে। কখন যে ভিতর থেকে ঘুম ধরে যাবে, কখন আপনাদের লোকরাই যে বিরোধিতা করবে আপনার সাথে খেয়ে পড়ে, টের পাবেন না। ভাবছেন এই দিনটাই দিন, সব রাজ্য তো আমাদের দখলে, সব তো আমাদের হাতে ক্ষমতা, আমাদের পায়ের তলা থেকে মাটি কে সরাবে, আমরা তো সব সিস্টেমকে কিনে নিয়েছি। ভুল ধারণা। মানুষ যেদিন পিঠ দেয়ালে ঠেকে যায়, সেদিন নিজের বাবা মার সাথে অব্দি প্রতিবাদী হয়ে ওঠে, নিজের ভাই ভাইয়ের প্রতিবাদী হয়ে ওঠে, পাড়া প্রতিবেশীর সাথে প্রতিবাদী হয়ে ওঠে। আর একটা সরকার, যে নেতা নেত্রীরা আজকের কোন দলে আছেন, কালকের কোন দলে থাকবেন, তার কোনো গ্যারান্টি নেই, সে যেই হোক না কেন। সেটা এই তৃণমূলের এখন অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তারা ভোটের আগে মমতা ব্যানার্জির ছবি নিয়ে কি বলেছেন, তারপরে কি বলেছেন 2021-এও দেখেছি এবং সারা ভারতবর্ষব্যাপী দেখেছি। আজকের শুধু দুর্নীতি দুর্নীতি এই শর্টকাটটাকে বলা হচ্ছে। মোদিজি যতজনকে বড় স্ক্যাম বা দুর্নীতির আঙুল তুলেছে, খুব দেশের প্রধানমন্ত্রী যাদের যেসব তাবর তাবর নেতাদের বিরুদ্ধে আঙুল তুলেছেন, সেই নেতাকেই দিন 15 মধ্যে ভাঙিয়ে নিয়ে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হয়েছে। যখন ওয়াশিং মেশিনে ফেলে, তখন কিন্তু সে সাধু হয়ে গেছে। আচ্ছা, যারা আজকে তৃণমূলকে চোর বলছেন, গালাগালি দিচ্ছেন এবং নোংরা ভাষায় গালিগালাজ করছেন, তারা একবার ভাবুন তো, যখন মমতা ব্যানার্জির এই পশ্চিমবাংলায় সরকার ছিল, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতেন, বিজেপির হয়ে প্রচার করতেন, তারা যেসব ভাষা প্রয়োগ করতেন, তারা কিন্তু একবার ভাবেনি যে এই ভাষাটা যে আমি প্রয়োগ করছি, এটা আমার নিজের পরিবেশের মানুষ শুনে অব্দি কানে আঙুল দিচ্ছে, এমন এমন ভাষা। কিন্তু আজ সেই বিরোধীদের, যারা বিরোধীতে চলে এসছে, আজকে সেই তৃণমূলের যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, তারা ওই ভাষাটা প্রয়োগ করতে পারবে তো? তাদের সেই গণতান্ত্রিক অধিকার দেবে তো এই সরকার? তাদেরকে অ্যারেস্ট হতে হবে না তো? তাদের জেলের ভাত খেতে হবে না তো? তো এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা কিন্তু মানুষ দেখছে। আপনারা ভাবছেন ক্ষমতার জোরে যে সব মানুষ চোখে পট্টি বেঁধে নিয়েছে, আমরা যেরকম বুঝাবো সেরকম বুঝবে। যেরকম আপনারা একটা জিনিস প্রতিষ্ঠিত করেছেন, সারা ভারতবর্ষে রামই দেবতা, বাকি সব মনে হয় সব মুসলিমদের দেবতা। তা নয় কিন্তু, এটা বাঙালিরা সব দেবতাকে মানে। শনিবার দিন বারের পুজো হয় যেরকম, আবার দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়, সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো হয়, যেটা অন্য সব স্টেটে হয় না। এরা সর্বদেবতাকে মানে। অথচ একদল এখন গিয়ে কারো বাড়িতে, সাধারণ ফ্যামিলিতে গিয়ে বলছেন, আপনার দেয়ালের টাইসের মধ্যে ঠাকুর দেবতার ছবি কেন লাগাবেন? তুলসী গাছে জল দেননি কেন? দেখি চলেন আপনার ঘরের ভিতরে আপনার ঠাকুর ঘরে কিভাবে পুজো দেন। এইটা কি কোনো অধিকার? এটা কি কোনো গণতন্ত্র দেশে এটা সঠিক কাজ? আমি কি দিয়ে খাবো, কিভাবে চলবো, কিভাবে আমি পুজো দেবো, কিভাবে ঠাকুর কাছে এসে প্রার্থনা করবো, আমাকে বাইরের লোক এসে বুঝাবে? তা মানে আমার থেকে তিনি বড় হিন্দু কেন? তিনি কি স্বর্গের থেকে নেমে এসছেন? তিনি কোনো দেবতা? তিনি কোনো মহাপুরুষ? 2 টাকার ছাঁট সব যারা সন্ধ্যা নামতে নামতে মদ্যপানে ব্যস্ত হয়ে যায়, তাদের মতন ছেলে পেলে এসে কারো পরিবারের ঘরে, সংসারে, পরিবারের মধ্যে ঢুকে এসে জ্ঞান দেবে? একবার ভাবতে পারছেন? হয়তো আপনাদের এইগুলো দেখে খুব মজা নিচ্ছেন, এখন আমাদের সরকার, আমাদের কর্মীরা করছে, খুব ভালো লাগছে, কিন্তু কালো কর্মে এগুলো কিন্তু বিস্ফোরণ করবে। সেই দিনটা আসছে। তাই নতুন সরকারের কাছে এবং আপামর বাঙালি এবং এই বাংলার মানুষের কাছে হাত জোর করে নিবেদন করছি, এর থেকে বিরত থাকুন এবং বাংলায় একটা সুন্দর মানবিকতা, মানসিকতা সৃষ্টি করুন, যা সব হিন্দুর জন্য প্রযোজ্য। তাই শুধু হিন্দু জাগো করতে গিয়ে আজকের এমন একটা ডিভাইডেশনে চলে এসছে যে মানুষ আতঙ্কিত, কারো মুখে হাসি নেই, প্রাণ খুলে কথা বলতে পারে না, রাস্তায় দাঁড়িয়ে কেউ কারো অন্যায় দেখলেও প্রতিবাদ করতে সাহস পায় না। এগুলো আমরা দেখছি, চারিদিকে ঘুরে এই জিনিসগুলো দেখছি। মোদিজি যখন দেশের বড় বড় নেতাদের বিরুদ্ধে আঙুল তুলে বলেছেন এই অমুকে, আমি প্রকাশ্য বলে দিচ্ছি, অজিত পাওয়ারের নামেই বলেছিলেন 70,000 কোটি টাকার ঘোটালা আছে, আমি ওকে জেল খাটাবই। তারপরে আমরা কি দেখলাম? সেই অজিত পাওয়ার কথা। এরকম বহু উদাহরণ আছে, আমি সেই উদাহরণ নিয়ে আজকের বসিনি। তাহলে আপনার দল করলে বা আপনার কাছে সমর্থন জানালে, আপনার কাছে আত্মসমর্পণ করলে সব শুদ্ধ। তাহলে কি হচ্ছে? যত ক্রাইম করো না কেন, বিজেপিতে থাকাকালীন করো, কেউ তোমাকে চোর বলবে না, কেউ তোমাকে বাংলাদেশি বলবে না, কেউ তোমাকে বেধর্মী বলবে না। মানে ক্ষমতার সব ক্ষমতা নিয়ে এখানে জড়ো হও।
যে যত যাই করো না কেন, ধর্ষণ করো, যাই করো, সব মাপ। অনেক ধর্ষককে দেখেছি ভিন্ন রাজ্যে যে তারা জামিন পাচ্ছে এবং তাদেরকে মালা পরিয়ে বরণ করে নিয়ে জেলের গেট থেকে অভ্যর্থনা জানানো হচ্ছে। এগুলো তো আমরা দেখছি। তো কাকে আমরা এই নতুন সরকার নিয়ে এসেছি কি করে? একটা নতুন সকাল, নতুন ভোর, নতুন আলো, নতুন কিছু পাবো এবং একটা মানব বন্ধন তৈরি হবে সবার মধ্যে এবং সবাই সবার আত্মপ্রকাশ করতে পারবে এবং আরও ডেভেলপ হবে সব কিছু থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে, চাকরি থেকে শুরু করে মানসিক দিক দিয়ে, এবং মানুষ খুলে শ্বাস নেবে এবং প্রতিবাদ করতে পারবে যখন তখন অন্যায় দেখলে। কিন্তু তা কিছুই দেখতে পাচ্ছি না, সবটাই উল্টো হচ্ছে। তাই সকল মানুষের কাছে আবেদন করি, আপনি হতে পারেন, আপনি মুখে হয়তো জয় শ্রীরাম বলতে পারেন, আপনি বিজেপি সমর্থক হতে পারেন, আপনি তৃণমূল সমর্থক হতে পারেন, আপনি কংগ্রেস সমর্থক হতে পারেন, কিন্তু আপনার মানবিকতাই আপনার বড় ধর্ম। যদি মানবিকতা এবং নিজস্ব বুদ্ধি, জ্ঞান, আত্মসমর্পণ সব বিক্রি করে দিই, নিজস্ব সত্তা যদি আমরা বিক্রি করে কোনো রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করে দিই, তা সেই ব্যক্তিত্বের কী মূল্যায়ন আছে? এবং আগামী প্রজন্ম কি দেখবে? আগামী প্রজন্ম দেখবে যে আমার বাবা কালকের এই দলটির নামে আমাদের কাছে সুনাম করেছে, আমাদেরকে বুঝিয়েছে, এ দেখো এই হচ্ছে। আজকের আমার বাবা চাপে পড়ে জয় শ্রীরাম বলছে আর দুর্নীতিতে যুক্ত হয়ে যাচ্ছে, অথচ সব সাপ। এটাও কিন্তু আপনার প্রজন্মকে আপনি শিক্ষা দিয়ে যাবেন, তো আপনার সন্তানও তাই শিখবে, তারপরের জন্ম তাই হবে। তো যাই হোক, বলতে গেলে তো বহু কথা আছে, একটু আপনারা বিবেক বিবেচনা দিয়ে ভাববেন এবং ভিডিওটি সম্পূর্ণ যা কিছু বললাম, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখে আপনারা বলবেন এবং কমেন্টে জানাবেন আমি সঠিক বললাম কি ভুল বললাম, এবং আপনারা সর্বদা পাশে থাকবেন সেই আশা নিয়েই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। জয় হিন্দ।